বর্ষার আগমনকে ঘিরে রাজধানীতে উৎসবের আমেজ। গান, নৃত্য, কবিতা, লোকজ ঐতিহ্য আর বৃষ্টি ভেজা আবহে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বর্ষা মঙ্গল উৎসব। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও বর্ষার ঐতিহ্যকে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন। বিস্তারিত শ্রেয়া রায় জানাচ্ছেন। ছুটির দিনের বিকেলে শোভাযাত্রা, নাচ, কবিতা আর বর্ষার গানে মুখরিত হয়ে উঠেছিল রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই উৎসবে ভিড় করেন নানা বয়সের সংস্কৃতি প্রেমী মানুষ। আয়োজকেরা বলেন, বাংলাদেশের বর্ষাকালীন সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারাকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। একটি অরাজনৈতিক প্রচেষ্টা এবং আপনারা জানেন সমাজে আমাদের সাংস্কৃতিক যারা কর্মী এদের সম্মিলিত একটা প্রয়াস ছিল এই বর্ষামঙ্গল উৎসবটি, এবং ঋতুভিত্তিক একটা উৎসব বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে যেন হয়, মানুষের কাছে পৌঁছে যায়, তারই একটা ছোট প্রচেষ্টা আছে। উৎসবে মঞ্চে পরিবেশিত হয় বর্ষার গান, কবিতা আবৃত্তি, নৃত্য, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিটি আয়োজনে মুগ্ধ হয়ে অংশ নেন উপস্থিত দর্শক শ্রোতারাও। বর্ষা মানে একটা অন্যরকম আনন্দ, মনের একটা আনন্দ কাজ করে। তো সেইগুলো নিয়ে যখন আমরা বসন্ত বরণ করছি, তো কেন বর্ষা বরণ করবো না? সো একটা ভালো উদ্যোগ আমার মনে হয়। এই যে একটু আগে একটা কবিতা হলো যে খোরমা খেজুরের এক ধরনের খোরমা খেজুরের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কোনো না কোনোভাবে। এই ধরনের প্রোগ্রামগুলো আরও বেশি করা উচিত আমার কাছে মনে হয়, যে আসলেই মানুষের আসা উচিত। আমার খুব ভালো লাগছে। শিল্পী, কবি, আবৃত্তি শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিপ্রেমী মানুষের অংশগ্রহণের প্রথম আয়োজনেই প্রাণবন্ত এক সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয় বর্ষামঙ্গল উৎসব। আয়োজকদের আশা, এই উৎসব আগামী দিনে বাংলাদেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে রূপ নেবে। শ্রেয়া রায়, ৭১। বর্ষা মানে প্রকৃতির নতুন রূপ, আবেগ আর অনন্ত সৌন্দর্যের গল্প। সেই বর্ষার রূপ, রস, গন্ধকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরতে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো গীতাঞ্জলির বিশেষ আয়োজন, সঙ্গীত ও নৃত্যে রবীন্দ্রনাথের বর্ষার গান নিবেদন। বর্ষার সৌন্দর্য বর্ণনায় সেই আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল আহমেদ জয়। রিমঝিম বৃষ্টি, সবুজ প্রকৃতি আর কদম ফুলের সুবাসে হাজির হয় বর্ষা। আর এই বর্ষার সৌন্দর্যই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সঙ্গীতে বারবার ফিরে এসেছে নানা রূপে। সেই চিরন্তন বর্ষার আবহকে সঙ্গীত, নৃত্য ও ধারা বর্ণনায় দর্শকদের সামনে তুলে ধরতে গীতাঞ্জলির বিশেষ আয়োজন, সঙ্গীত ও নৃত্যে রবীন্দ্রনাথের বর্ষার গান। চঞ্চল ও আর্দ্র বাতাসে মেঘগুলো দিকভ্রান্ত হয়ে ছুটে বেড়ায়, আর কবির মন। অনুষ্ঠানের শুরুতে ধারা বর্ণনায় তুলে ধরা হয় রবীন্দ্রনাথের বর্ষা ভাবনা। এরপর একে একে পরিবেশিত হয় বর্ষার আবহে রচিত রবীন্দ্রসঙ্গীত। সালমা আকবর, সাজেদ আকবর, মাহনাজ হোসেন, মীরা মণ্ডল, সেলিনা পারভেজ, ফারজানা তাবাসসুম, সঙ্গীতা রানী সহ একঝাঁক শিল্পীর কণ্ঠে প্রাণ পায় রবীন্দ্রনাথের বর্ষার গান। পাশাপাশি ওয়ার্দা রিহাবের নির্দেশনায় নৃত্যশিল্পীরা নৃত্যের মাধ্যমে বর্ষার আবেগ ও সৌন্দর্যকে জীবন্ত করে তোলেন। শুধু বর্ষামঙ্গলই না, আমরা অন্যান্য সকল অনুষ্ঠান, এরপরে আমরা ইচ্ছে আছে আমাদের শরতের অনুষ্ঠান করব, বসন্তের অনুষ্ঠান করব, এবং বাংলা কবিদের যে সমস্ত গান রয়েছে, বাংলা গান শুধুমাত্র রবীন্দ্রনাথের গানই নয়, অন্যান্য কবির গান যা আছে, অতুল প্রসাদ দেল রায়, রজনীকান্ত সেন বা অন্যান্য সমস্ত গানই নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে
কয়েক মাস পর পর আমরা আয়োজন করব, এরকম ইচ্ছা আমাদের আছে। বর্ষাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের সৃষ্ট সৌন্দর্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন দর্শক ও শ্রোতারা। আয়োজকদের আশা, এমন আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও রবীন্দ্র চর্চা আরও সমৃদ্ধ হবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। ভালোবাসা, অপেক্ষা আর বিরহের অনুভূতি নিয়ে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। পাতার বাঁশরি শিরোনামে চতুর্থ মৌসুমের তৃতীয় গান এটি। গানটির কথা ও সুর করেছেন ঈশান, সঙ্গীত পরিচালনা করেছেন অদিত রহমান। গানটি গেয়েছেন ঈশান ও সুনিধি নায়েক। পাতার বাঁশরি মূলত প্রেমের গান। একজন প্রেমিক প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার তার হৃদয়ের টান অনুভব করে। নিজেকে দূরে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই ফিরে আসেন। গানটিতে ভালোবাসার টান, অপেক্ষা আর মনের না বলা কথাগুলো উঠে এসেছে। শাকিব খানের প্রিয়তমা থেকে দেবের কিশোরী রোমান্টিক নায়িকা হিসেবে দর্শকদের মন জয় করেছেন ইথিকা পাল। এবার সেই পরিচিত ইমেজ ভেঙে একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন গোয়েন্দা ছবি কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাই চরণে ক্রিকেটারের বেশে দেখা যাবে এই অভিনেত্রীকে। ইতোমধ্যেই প্রকাশ হয়েছে ছবির প্রথম ঝলক, জানিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত প্রতিবেদনে। সাদা ক্রিকেট জার্সি, মাথায় হেলমেট, পায়ে প্যাড, হাতে ব্যাট নিয়ে যেন পুরোপুরি একজন ক্রিকেটার, এমন নতুন লুকে এবার ধরা দিলেন ইথিকা পাল। আর তাকে ক্রিকেটের প্রশিক্ষণ দিতে দেখা গেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই ঝলক ইতোমধ্যে কৌতূহল বাড়িয়েছে দর্শকদের। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাই চরণে অভিনয় করেছেন ইথিকা। লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্টি কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণ এবং তার কালাপানির দিশা গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। তবে নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি ইথিকা। শুধু সৃজিতের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন যাত্রার ইঙ্গিত দিয়েছেন তিনি। ছবিতে নাম ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত। রহস্য ও গোয়েন্দা গল্পে সৃজিতের আগ্রহ নতুন নয়। 22 শ্রাবণ, চতুষ্কোণ ও দশম অবতারের পর এবার বড় পর্দায় আসছে নতুন গোয়েন্দা কানাই চরণ। এই নতুন চরিত্রকে দর্শক কতটা গ্রহণ করেন এটাই এখন দেখার বিষয়। জান্নাতুল দোলনা, ৭১। টেলিভিশনে দখলদার নাটকটি অনএয়ার হলেও অন্তর্জালে মুক্তি পাচ্ছিল না। অবশেষে শনিবার ইউটিউবে মুক্তি পেল দখলদার। চর দখল না প্রেয়সী দখল, নাকি দুটোই? এমন টান টান উত্তেজনাপূর্ণ নাটকটিতে অভিনয় করেছেন রানা চৌধুরী, তাসনুবা তিশা, দীপু, মাহমুদুল ইসলাম মিঠু, শিরিন আলম, আমানুল হক হেলাল সহ আরো অনেকে। শিকড়ের সন্ধানে এবার লক্ষ্মীপুরে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ব্যান্ড নিয়ে 2 মাসের আমেরিকা ট্যুরে গায়ক ইমরান। এবার কাহিনী 3 এর নায়িকা ইয়ামি গৌতম। চিরকুটের সঙ্গে কাজ করতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স। এক নজরে বিনোদন দুনিয়ার খবর জানাচ্ছেন আফফান মিতুল। দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নদী বেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। অনুষ্ঠানটির মঞ্চ নির্মাণ করা হয় জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে, যা দালাল বাজার জমিদার বাড়ির স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুর জুড়ে ছিল উৎসবের আমেজ। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। হানিফ সংকেত রচিত, পরিচালিত ও উপস্থাপিত ইত্যাদি আগামী 31 জুলাই শুক্রবার রাত 8টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। দেশে তো বটেই, দেশের বাইরেও গায়ক ইমরান মাহমুদুলের জনপ্রিয়তা কম নয়। প্রবাসী বাঙালিরা তার গান পছন্দ করেন বেশ, ফলে বিভিন্ন দেশে প্রায় তাকে ছুটতে হয়, গাইতে হয়, আর তাকে ঘিরে ভক্তদের জোয়ারও দেখা যায়। এই তো কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় ঘুরে এসেছেন। এবারের গন্তব্য আমেরিকা। আগস্ট ও সেপ্টেম্বর জুড়ে মার্কিন মুল্লুকে গাইবেন ইমরানের ব্যান্ড আই কিংস। 21 জুলাই আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তারা, আর ফিরবেন 29 সেপ্টেম্বর। এই সফরে এরই মধ্যে
15টির মতো কনসার্ট চূড়ান্ত হয়েছে, তবে সংখ্যাটা আরও বাড়বে। বলিউডের জনপ্রিয় থ্রিলার সিনেমা ফ্র্যাঞ্চাইজি কাহানি আবারও বড় পর্দায় ফিরছে নতুন গল্প নিয়ে। এই সিরিজের তৃতীয় সিনেমা কাহানি 3-র প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবিটি পরিচালনা করবেন ফ্র্যাঞ্চাইজির প্রথম 2 পর্বের পরিচালক সুজয় ঘোষ। এর আগে কাহানি সিরিজের প্রথম 2 সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। তবে কাহানি 3-এর আগের 2 সিনেমার সরাসরি পরবর্তী গল্প হবে না, এটি হবে সম্পূর্ণ নতুন একটি গল্প। তবে আগের সিনেমাগুলোর মতোই রহস্য, উত্তেজনা এবং সাসপেন্সের আবহ থাকবে। বাংলাদেশের গান নিয়ে প্রথমবারের মতো আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম সঙ্গীত কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটকে আমন্ত্রণ জানিয়েছে তারা। ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম ভাইস প্রেসিডেন্ট জশ সারুভিনের আমন্ত্রণে সাড়া দিয়েছে চিরকুট। গেল 21 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও সঙ্গীতশিল্পী শারমিন সুলতানা সুমি। এ সময় প্রায় 2 ঘণ্টা ব্যাপী গান আড্ডায় মেতে ওঠে চিরকুট ও ওয়ার্নার ব্রাদার্স। আফফান মিতুল, 71। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে বর্তমানে আইসোলেশনে রয়েছেন এই অভিনেত্রী। শাবানা আজমি জানান, একটি ছাত্র সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় তার উপস্থিত থাকার কথা ছিল। সেখানে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তবে হঠাৎ সোয়াইন ফ্লু ধরা পড়ায় চিকিৎসক তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। সংক্রমণ যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেজন্যই তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শাবানা আজমি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারার দুঃখ প্রকাশ করেন। সান ডিয়েগো কমিক কন ইভেন্টে প্রকাশ পাওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে স্থগিত করা হয়েছে নীতিশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণের ট্রেলার মুক্তি। গেল সপ্তাহে দিল্লিতে ছবির কলাকুশলীদের উপস্থিতিতে এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলেও বিশ্বব্যাপী ভক্তদের ট্রেলারের দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ছবির প্রযোজক নামিত মালহোত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান, ট্রেলারটি পরবর্তীতে আরো বড় পরিসরে বিশ্বজুড়ে একযোগে প্রকাশ করা হবে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সঙ্গে অংশীদারিত্বের কথা উল্লেখ করে নামিত মালহোত্রা জানান, ভারতীয় চলচ্চিত্রের 100 বছরের ইতিহাসে এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত হতে চলেছে, যেখানে হলিউডের যে কোনো বড় চলচ্চিত্রের মতোই রামায়ণকে সমগ্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হবে। এটি বিশ্ব দরবারে ভারতীয় সংস্কৃতি ও গল্পের সমৃদ্ধি তুলে ধরার বড় একটি সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। থালাপতি বিজয়ের সিনেমা জননায়কন বিশ্বব্যাপী মুক্তির পর বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। তবে সিনেমাটির অ্যাকশন ও গল্পের পাশাপাশি দর্শক ভক্তদের আলোচনার কেন্দ্রে রয়েছে এর তারকাদের পারিশ্রমিক। শোনা যাচ্ছে এই সিনেমায় অভিনয়ের জন্য বিজয় প্রায় 300 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, যা সত্য হলে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ডটি হবে এই অভিনেতার। এই অর্থ তাকে সরাসরি পারিশ্রমিক হিসেবে দেয়া হয়েছে। ছবির মুনাফার অংশীদার হওয়ার কোনো চুক্তি ছিল না। যদিও নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জননায়কন ছবির পরিচালনা করেছেন এইচ বিনোদ। জানা গেছে ছবিটি পরিচালনার জন্য তিনি 30 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর জন্য তিনি নিয়েছেন 15 কোটি টাকা। ছবির নায়িকা পূজা হেগড়ে জননায়কনে অভিনয়ের জন্য 10 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন ববি দেওয়াল। তার পারিশ্রমিক 12 কোটি টাকার মধ্যে বলেছে বিভিন্ন সূত্র। সাতচল্লিশ বছর বয়সে মা হলেন চীনা অভিনেত্রী তাং ওয়েই। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিং তে ইয়ংকে বিয়ে করেন তাং ওয়েই। এটি এই দম্পতির দ্বিতীয় সন্তান। বুধবার তাং ওয়েই চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি পোস্ট করেছেন।
ছবিতে দেখা যায় পরিবারের 4 সদস্য হাত ধরে আছেন। পাশাপাশি ছিল নবজাতকের জন্য কিম তে ইয়ং এর আঁকা একটি ঘোড়া শাবকের ছবি। তাং ওয়েইয়ের এই ঘোষণার আগে কয়েক মাস ধরে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ের একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাকে বেবি বাম্প সহ দেখা গেল, সেই গুঞ্জন শুরু হয়। দর্শক দেখছিলেন আনন্দযোগ। চোখ রাখুন আনন্দযোগের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আনন্দযোগের ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গেই।